আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কিভাবে আইএফআরএস 9 অনুযায়ী ট্রেজারি বন্ডের রিকগনিশন এবং মেজারমেন্ট করতে হয়। প্রথমেই আমরা দেখব ট্রেজারি বন্ড রিকগনিশন এবং মেজারমেন্ট করার জন্য কি ইনফরমেশন আমাদের প্রয়োজন। কিভাবে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট ক্যালকুলেট করতে হয়, কিভাবে অ্যামortization শিডিউল প্রিপেয়ার করতে হয় এবং ট্রেজারি বন্ডের ইনিশিয়াল রিকগনিশনের সময় কি জার্নাল এন্ট্রি দিতে হয়, ইন্টারেস্ট ইনকাম এক্রু করার জন্য এবং ইন্টারেস্ট ইনকাম ট্রেজারি বন্ডের সাথে অ্যাডজাস্ট করার জন্য এবং মেয়াদ পূর্তিতে ট্রেজারি বন্ড ডিরিকগনাইজ করার জন্য কি জার্নাল এন্ট্রি দিতে হয়। এই পুরা ক্যালকুলেশন করার সময় আমরা একটা অ্যাজাম্পশন করেছি, সেটা হচ্ছে আমরা যে কোম্পানির জন্য ট্রেজারি বন্ড রিকগনাইজ এবং মেজার করব, আমরা ধরে নিয়েছি সেই কোম্পানিটা প্রতি 6 মাস অন্তর অন্তর তার হিসাবগুলো রেকর্ড করে থাকে। যখন আমরা কোনো ট্রেজারি বন্ড পারচেজ করে থাকি, তখন আমাদের প্রাইমারি ডিলার ব্যাংক অথবা পিডি ব্যাংক তখন আমাদের একটা সার্টিফিকেট দিয়ে থাকে। এই সার্টিফিকেটে সাধারণত এখানে যে লিস্ট করা ইনফরমেশন গুলো আছে সেগুলা দিয়ে থাকে। প্রথমে আসি আইএসআইএন নাম্বার। এটা একটা ইউনিক নাম্বার, অর্থাৎ প্রতিটা ট্রেজারি বন্ডের সাথে এই নাম্বারটা থাকে। দেন ইনস্ট্রুমেন্ট নেম, আমরা যে ট্রেজারি বন্ডটা পারচেজ করেছি সেটা 10 ইয়ার্স মেয়াদি একটা বন্ড। ফর দ্যাট এটার নাম হচ্ছিল 10 ইয়ার্স টি বন্ড। ইস্যু ডেট 25শে জুলাই 2021। ম্যাচুরিটি ডেট হচ্ছিল 25শে জুলাই 2031। যেহেতু এই ট্রেজারি বন্ডটার মেয়াদ 10 বছর, সেহেতু এটা 2031 সালের 25শে জুলাই তারিখে এটা ম্যাচিউরড হবে। ইনভেস্টমেন্ট ডেট, অর্থাৎ আমি যে ডেটে এই ট্রেজারি বন্ডটা পারচেজ করেছি, এখানে যেদিন বাংলাদেশ ব্যাংক ট্রেজারি বন্ডটা ইস্যু করেছে ঠিক সেম তারিখে আমি ইনভেস্ট করেছি, যার কারণে ইনভেস্টমেন্ট ডেট এবং ইস্যু ডেট ছিল একই দিন। যদি আমি এই বন্ডটা আমার পিডি ব্যাংক অথবা প্রাইমারি যে ডিলার ওদের কাছ থেকে যদি 1 জানুয়ারি 2022 তারিখে পারচেজ করতাম, তাহলে ইনভেস্টমেন্ট ডেট হতো 1 জানুয়ারি 2022। ইনভেস্টমেন্ট ডেট হচ্ছে আমি যে ডেটে ট্রেজারি বন্ডটা পারচেজ করেছি। ফেস ভ্যালু 10 কোটি টাকা, অর্থাৎ আমি যে বন্ডটা পারচেজ করেছি সেটার ফেস ভ্যালু ছিল 10 কোটি টাকা। সেটেলমেন্ট অ্যামাউন্ট বা ফেয়ার ভ্যালু, সেটেলমেন্ট অ্যামাউন্ট বা ফেয়ার ভ্যালু হচ্ছে এই 10 কোটি টাকার বন্ড কেনার জন্য আমি কত টাকা পরিশোধ করেছি। সো এখানে আমি বন্ডটা কেনার জন্য আমি দিয়েছি 10,11,62,498 টাকা, অর্থাৎ আমি 11,62,498 টাকা প্রিমিয়াম দিয়ে বেশি দিয়ে আমি এই 10 কোটি টাকার বন্ডটা আমি কিনেছি। কুপন রেট হচ্ছিল বাংলাদেশ ব্যাংক এই বন্ডটা হোল্ড করার জন্য আমাকে কত টাকা ইন্টারেস্ট বা কুপন দিবে। সো কুপন সবসময় আমাকে দিবে ফেস ভ্যালুর উপরে। কিসের উপরে দিবে কুপন? ফেস ভ্যালুর উপরে, অর্থাৎ 5.50% যখন ক্যালকুলেট হবে সেটা সবসময় ফেস ভ্যালুর উপরে হবে। দেন কুপন ফ্রিকোয়েন্সি হলো সেমি অ্যানুয়ালি বলতে অর্থাৎ প্রতি 6 মাস পর পর বাংলাদেশ ব্যাংক আমাকে এই কুপনটা দিবে। যদি আমি 6 মাস পর পর ধরি তাহলে আমার রেট হবে 5.40% কে আমি 2 দিয়ে ভাগ দিব, তাহলে আসলে 2.70%। অর্থাৎ এই রেটটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ইয়ারলি বেসিসে দেওয়া আছে, তো 1 বছরের জন্য, তাহলে 6 মাসের জন্য আসবে 2.70%। ওকে। ইনভেস্টমেন্ট ইয়েল্ড বা ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, অর্থাৎ আমি যে ইনভেস্ট করেছি, অর্থাৎ আমার ইনভেস্টমেন্ট ভ্যালুটা কত ছিল 10,11,62,498 টাকার জন্য আমার রিটার্নটা কত পার্সেন্ট, সেটা হচ্ছে আমার ইফেক্টিভ ইন্টারেস্ট রেট 5.491%। ওকে। সাধারণত এই ইফেক্টিভ ইন্টারেস্ট রেট বা ইনভেস্টমেন্ট ইয়েল্ডটা হচ্ছিল আমার পিডি ব্যাংকে আমাকে ক্যালকুলেট করে দিয়ে থাকে। যদি না দিয়ে থাকে তাহলেও আমরা সেটাকে আইআরআর ক্যালকুলেশন করে বের করতে পারবো। ওকে। এখন এই যে সার্টিফিকেটে, অর্থাৎ আমি যে ইনভেস্ট করেছি, ইনভেস্টমেন্ট যে সার্টিফিকেটটা আমাকে পিডি ব্যাংক দিয়েছে,
এই ইনফরমেশন গুলো আমি হচ্ছিল বাংলাদেশ ব্যাংকের যে ওয়েবসাইট আছে সেখানে গিয়েও আমরা এটা ভেরিফাই করতে পারবো। জাস্ট আমি আপনাদের জন্য একটা স্ক্রিনশট নিয়ে রেখেছি। আমরা যদি এই লিংকে যাই, লিংকে গিয়ে জাস্ট আমার এই বন্ডের ইস্যু ডেটটা যেদিন ছিল ওইটা দিয়ে যদি আমরা সার্চ দিই, তাহলে আমরা এই বন্ড রিলেটেড ইনফরমেশন গুলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট থেকেও আমরা পাবো। সো এখানে যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছিল, এখানে ওয়েটেড এভারেজ প্রাইস ছিল ১০১.১৬২৫। অর্থাৎ ১০০ টাকার একটা বন্ডকে ওইদিন বাংলাদেশ ব্যাংক ১০১.১৬২৫ টাকায় সেল করেছে। সো এটার ইকুইভ্যালেন্ট ১০ কোটি টাকাতে যদি আমরা নেই, তাহলে আমার জন্য এটাই আসবে, অর্থাৎ ১০,১১,৬২,৪৯৮ টাকা। দ্যাট মিনস আমার যে ফেয়ার ভ্যালু যেটা ছিল এটা রাইট। এখন আসি, যদি আমাদেরকে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট যদি দেওয়া না থাকে, তাহলে আমরা কিভাবে ক্যালকুলেট করব? ওকে। সো প্রথমেই আমার যেটা লাগবে, অর্থাৎ আমি হচ্ছে যে ডেট গুলোতে আমার ক্যাশ ইনফ্লো অথবা আউটফ্লো হবে সেই ডেট গুলোকে আমি এখানে লিস্ট ডাউন করে ফেলেছি। অর্থাৎ যেহেতু আমার ১০ বছর মেয়াদী বন্ড, ৬ মাস পর পর হচ্ছিল আমি কুপনটা পাবো, তাহলে আমার ২০টা ডেট আছে, ২০টা ডেটই হচ্ছিল আমি হচ্ছিল কুপন পাবো। সো এগুলোকে আমি লিস্ট ডাউন করেছি। আর প্রথম ডেট হচ্ছিল আমার ইনভেস্টমেন্ট ডেট। এখন আমি এখানে আমার যে ইনভেস্টমেন্টের অ্যামাউন্টটা আমি এখানে নিয়ে আসবো। সো ইনভেস্টমেন্টের অ্যামাউন্টটা কত ছিল? আমার ইনভেস্টমেন্টের অ্যামাউন্টটা ছিল এটা, অর্থাৎ ১০,১১,৬২,৪৯৮ টাকা এটা। সো ইনভেস্টমেন্ট আমার জন্য কি ক্যাশ আউটফ্লো। এইজন্য আমি এখানে একটা মাইনাস সাইন দিব। ওকে। তারপর আসে কুপন। সো কুপনটা কি? কুপনটা হচ্ছিল আমি যে টাকাটা হচ্ছিল আমি প্রতি ৬ মাস পর পর হচ্ছিল আমি পাবো। সো যখন আমি কুপন ক্যালকুলেট করব, তখন আমি সবসময় ফেস ভ্যালুর উপর ক্যালকুলেশন করব। অর্থাৎ কুপন মানে ফেস ভ্যালু ইনটু হচ্ছিল আমার হচ্ছিল কুপন রেট। সো আমার এই রেটটা যেটা আছে এটা তো হচ্ছে আমার ১ বছরের জন্য। আর ৬ মাসের জন্য কত? 2.70%। সো আমি 2.70% এখানে আমি ক্লিক করব। কুপন সবসময় কিসের উপর হবে? ফেস ভ্যালু। সো আমি ফেস ভ্যালুটাকে আমি সিলেক্ট করলাম। এটা যেহেতু আমার জন্য হচ্ছিল সবসময় একই থাকবে, এজন্য আমি এটাকে ফিক্সড করে নিলাম। দেন আমি এখানে গুণন চিহ্ন দেব। গুণন চিহ্ন দিয়ে কোনটা হবে? ৬ মাসের জন্য। কারণ ৬ মাসের জন্য আমি কুপনটা ৬ মাস পর পর পাবো। সো এটাকেও আমি এখানে সিলেক্ট করে নিলাম। ওকে। একদম আমি এখানে জাস্ট এখানে ড্রাগ করব। তাইলে আমার কুপনটা সবসময় ইকুয়াল হবে। কুপন সবসময় ইকুয়াল অ্যামাউন্ট হবে ৬ মাস পর পর। ওকে। এখন ২৬শে জুলাই বা ২৫শে জুলাই ২০৩১ তারিখে মেয়াদ পূর্তি যখন হবে, তখন এই কুপনের সাথে আমি আমার প্রিন্সিপাল অ্যামাউন্টও ফেরত পাবো। যেহেতু ফেরত পাবো তার মানে ক্যাশ ইনফ্লো। তো প্রিন্সিপাল অ্যামাউন্ট কোনটা? ফেস ভ্যালু যেটা, এই ফেস ভ্যালুটা আমি এখানে ফেরত পাবো। দেন আমি এখন আইআরআর টা ক্যালকুলেশন করব। আইআরআর ফর্মুলা দেওয়ার পরে এখানে জাস্ট আমার যে ক্যাশ ফ্লো গুলো আছে এটা আমি সিলেক্ট করে দিব। সো এখানে যে আইআরআর টা আসছে, যেহেতু আমার ক্যাশ ফ্লো গুলো ৬ মাস অন্তর অন্তর ছিল, তার মানে আমার এই আইআরআর টা হলো ৬ মাসের জন্য বের হইছে। এখন আমি এটাকে এনুয়ালাইজড করব। জাস্ট সিম্পলি যদি আমি ২ দিয়ে গুণ দেই, তাহলে আমাকে এনুয়ালাইজড হয়ে যায়। সো আমি দেখি এখানে আইআরআর টা কত আসছে? 5.2491%। সো এখন যদি আমার বেসিক ইনফরমেশন এ যাই যে ইনভেস্টমেন্ট ইয়েল্ড বা ইফেক্টিভ ইন্টারেস্ট রেট কি ছিল, সেটা হচ্ছে হলো আমার 5.2491%। এখানেও যেটা, অর্থাৎ আমি যদি এটাকে এখানে হাইলাইট করি গ্রিন কালার দিয়ে, এবং আমারও এখানে এটা সেম অ্যামাউন্টে আমার এখানে আসছে। অর্থাৎ কিভাবে, যদি আমাকে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট দেওয়া না থাকে, তাহলে আমি কিভাবে ক্যালকুলেট করতে পারবো, আমরা এটা এখন শিখে গেলাম। ওকে। দেন আসি অ্যামortization। সো আমাকে এই অ্যামortization শিডিউলটা আমি জাস্ট ফরম্যাটটা আগেই প্রিপেয়ার করে রেখেছি। প্রথমে যদি আসি, অর্থাৎ ২৫ তারিখে আমার জন্য কি হয়েছিল, অর্থাৎ ওইদিন আমি ইনভেস্টমেন্ট করেছিলাম। যেটাকে আমি ইনভেস্টমেন্ট করেছিলাম এটি আমার এখানে বিগিনিং ব্যালেন্স। সো আমি ইনভেস্টমেন্টটা কত করেছিলাম? ইনভেস্টমেন্টটা করেছিলাম ১০,১১,৬২,৪৯৮ টাকা। সো আমি এখানে এটা সিলেক্ট করলাম। ইন্টারেস্ট ইনকাম, অর্থাৎ ওইদিন তো আমার কোনো ইন্টারেস্ট ইনকাম আমার এক্রু হয় নাই। সো যেহেতু এক্রু হয় নাই, সো আমি এখানে কোনো কিছু করব না। ওইদিন কোনো ইন্টারেস্ট আমি রিসিভও করি নাই। সো এটাও আমার শূন্য, এটাও শূন্য। প্রিন্সিপালটা আমি কোনো রিসিভ করি নাই। কারণ প্রিন্সিপালটা আমি রিসিভ করবো একদম শেষে গিয়ে। অর্থাৎ ৩১/২০৩১ সালে। সো এখানে আমার ফিগারটা আবার বাকি ফিগারগুলো 0 হবে। সো আমার এখানে যদি এখানেও আমার 0 হয়, আমি এখানে 0 দিলাম। ওকে। এখানেও 0 হয়। এটাও আমার এখানে 0। তো আমি এখানে জাস্ট আ
ইয়ার এন্ড ব্যালেন্সটা হবে আমার এই ওপেনিং ব্যালেন্সের সাথে, তো বিগিনিং যে ব্যালেন্সটা আছে এখানে বিগিনিং, এটার সাথে আমি যোগ করব আমার ইন্টারেস্ট ইনকাম যেটা আমি একটু করেছি সেটা বাদ দিব, যেটা আমি ইন্টারেস্ট রিসিভড করেছি বা কুপন রিসিভ করেছি সেটা বাদ দিব, এবং প্রিন্সিপাল অ্যামাউন্ট যদি কোনো রিসিভ করি সেটা বাদ দিব। এই ছিল আমার এখানে, তার মানে আমার সেম আসলো। সো এই যে আমার এখানে ইয়ার এন্ড ব্যালেন্স বা আমার ক্লোজিং ব্যালেন্স বা পিরিয়ড এন্ড ব্যালেন্স আমি যেটাকেই বলি না কেন, এইটাকে আমি আবার এখানে আমার জন্য হতো এটা, এখানে ক্লোজিংটাই আমার এখানে ওপেনিং হবে, জাস্ট আমি এটা এখানে সিলেক্ট করে দিলাম। ওকে, এখন আসি ইন্টারেস্ট ইনকাম। মনে রাখতে হবে ইন্টারেস্ট ইনকাম হবে সব সময় আমার ইফেক্টিভ ইন্টারেস্ট রেট যেটা সেটা, এবং সেটা হবে ফেয়ার ভ্যালুর উপরে। সো আমরা এখানে যদি আমরা একটা খেয়াল করি, এই জন্য আপনাদের সুবিধার্থে আমি এখানে এটা লিখে রেখেছি, অর্থাৎ ইন্টারেস্ট ইনকাম হবে সবসময় ফেয়ার ভ্যালুর উপরে এবং গুণ হবে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। তাহলে আমার এখানে ফেয়ার ভ্যালু মনে রাখবেন, আমার এখানে ফেয়ার ভ্যালু বা অ্যামortized ভ্যালু হবে, এটাকে যদি আমি এখানে আবার একটু লিখে রাখি, অ্যামortized ভ্যালু। ওকে, সো এখানে আমার ফেয়ার ভ্যালু বা অ্যামortized ভ্যালু হচ্ছিল 10,11,62,498 টাকা। সো এটার সাথে এই যে এটার সাথে আমি এখন একটা গুণন দিব। কার সাথে গুণন দিব? আমার ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। ইফেক্টিভ ইন্টারেস্ট রেট কোনটা? এই যে এটা 5.2491%। আমরা কি এখন এটা দিয়ে গুণ দিব? না, এটা দিয়ে গুণ দিব না। কারণ এটা ১ বছরের জন্য। তাহলে ৬ মাসের জন্য কোনটা? এই যে হাফ ইয়ারলি যেটা, এই যে হাফ ইয়ারলিটা আমি ৬ মাসের জন্য এখানে গুণ দিব। এবং এটাকে আমরা ফিক্সড করে দিবে। কারণ এই রেটটা সবসময় আমার জন্য সমান থাকবে। ওকে। দেন ইন্টারেস্ট রিসিভড। তাহলে ইন্টারেস্ট রিসিভড বা কুপন রিসিভড কোনটা ভাইয়া? আমরা যদি দেখি এই যে এটা। তাহলে এটার জন্য আমরা কি করব? এটার জন্য আমরা সবসময় করি ফেস ভ্যালু। তাহলে আমার ফেস ভ্যালু কত? এই যে ফেস ভ্যালু হলো এটা। তো ফেস ভ্যালু আমার জন্য সবসময় সমান থাকবে। যেহেতু সমান থাকবে আমি এটাকে ফিক্সড করে দিলাম। দেন আমি গুণ দিব। গুণ দিব কি? আমার কুপন রেট। কুপন রেট কোনটা? 5.40%। এটাকে আমরা দিব, কারণ এটা দিব না। কারণ আমরা এটা হলো ১ বছরের জন্য, ৬ মাসের জন্য হলো এটা। যেহেতু আমার কুপন ফ্রিকোয়েন্সিটা ছিল সেমি অ্যানুয়ালি। ওকে। সো এখানে আমার জন্য 0 ই হবে, কারণ এখানে আমি কোনো আপাতত কোনো টাকা পাবো না। আমি একদম হচ্ছিল প্রিন্সিপাল অ্যামাউন্ট আমার ম্যাচুরিটি শেষে পাবো। সো এখানে জাস্ট আমি যদি এন্ডিং ব্যালেন্সটা করি, এই অ্যামortized ভ্যালু ওপেনিং এ যেটা ছিল সেটার সাথে আমি যোগ করব ইন্টারেস্ট ইনকাম যেটা এক্রু হইছে, বিয়োগ দিব ইন্টারেস্ট রিসিভড, দেন বিয়োগ দিব প্রিন্সিপাল অ্যামাউন্ট। এই যে আমি ক্লোজিংটা পেয়ে গেলাম। এখন জাস্ট সিম্পলি আমি এখানে ড্রাগ করব। আমি এখানে আর কিছু করব না। দেন এখানে আমি সেম করব। এখানেও আমি সেম করব। এখানে আচ্ছা, এখানে আমার জাস্ট চলো এখানে জাস্ট আমাকে ইয়েটা করে দিয়ে ফিক্সড করে দিতে হবে এখানে। আমি যদি একটু ফিক্সড করে দেই। ওকে। তো ফিক্সড করে আমি এখন আবার যদি করি তাহলে ঠিক হয়ে যাবে। ইন্টারেস্ট রিসিভড এর প্রিন্সিপাল রিসিপ্টটা আমার এখানে 0 হবে এটা ছাড়া। সো এটা আমি আপাতত এটাই রাখি। দেন আমার ইয়ার এন্ড ব্যালেন্সটা। দেন আমার দেখেন এই জিনিসটা সম্পূর্ণ টেবিলটা আমার এখন ফিল আপ হয়ে গেছে। ওকে। এখন জাস্ট আমি এখানে প্রিন্সিপাল রিসিপ্ট মানে আমার ফেস ভ্যালু টাকাটা আমি হচ্ছিল ইয়ার এন্ডে আমি হচ্ছে রিসিভ করবো। তো সো আমি এটাকে জাস্ট ফেস ভ্যালুটাকে আমি এখানে রেফার করে দিব। দেন দেখেন আমার 0 হয়ে গেছে। অর্থাৎ যখন আমার বন্ডের ম্যাচুরিটি পিরিয়ডটা হচ্ছিল কমপ্লিট হয়ে যাবে বা বন্ডের মেয়াদটা উত্তীর্ণ হয়ে যাবে, তখন আমার এই ইয়ার এন্ড ব্যালেন্সটা বা হচ্ছিল আউটস্ট্যান্ডিং অ্যামাউন্টটা 0 হয়ে যাবে। তার মানে এখানে আমাদের এটা 0 হয়ে গেছে। এটা হচ্ছিল আমার এই অ্যামortization টেবিলটা আমরা কমপ্লিট করলাম। সো এই যে আমরা এটাকে যে কমপ্লিট করলাম, এটা কেন করেছি? এটা করেছি কারণ আমাদের IFRS 9 এর প্যারাগ্রাফ 4.12 তে বলা হয়েছে আমাকে অ্যামortize করতে হবে। এটা ছিল আমার রেফারেন্স। ওকে। এখন আসি আমরা জার্নাল এন্ট্রি গুলা দিব। দেখেন আমরা যখন হচ্ছিল আমাদের বন্ডটা পারচেজ করেছি, তখন আমাকে অবশ্যই একটা জার্নাল এন্ট্রি দিতে হবে। তো জার্নাল এন্ট্রি কি হবে? যেহেতু আমি একটা ইনভেস্ট করেছি, তার মানে ইনভেস্টমেন্টকে আমাকে ডেবিট করতে হবে, এবং যেহেতু আমি ইনভেস্টমেন্টের জন্য আমার একটা টাকা চলে গেছে, তার মানে আমাকে এখানে হচ্ছিল ক্রেডিট করতে হবে। ব্যাংক অথবা ক্যাশ আমরা ক্রেডিট করব। সো দেখেন এখানে ভ্যালুটা কি হবে? আমরা যদি এখানে রেড কালার এখানে যাই, ফাইন্যান্সিয়াল অ্যাসেট অর ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি, অর্থাৎ আমরা যে বন্ডটা পারচেজ করেছি এটার ক্যাটাগরি হচ্ছিল ফাইন্যান্সিয়াল অ্যাসেট। সো এটাকে আমরা রিকগনাইজ করব এট ইটস
ফেয়ার ভ্যালু। সো আমাদের ফেয়ার ভ্যালু কত ছিল? আমাদের ইনভেস্টমেন্ট ভ্যালুটাই ফেয়ার ভ্যালু। অর্থাৎ আমরা যদি বেসিকে যাই তাহলে দেখেন বেসিক ইনফরমেশন আমার এইটাই ছিল ফেয়ার ভ্যালু, অর্থাৎ হচ্ছিল ১০,১১,৬২,৪৯৮ টাকা। এটা হচ্ছিল ফেয়ার ভ্যালু, অর্থাৎ ফেস ভ্যালু হবে না। আমাকে এখানে ফেয়ার ভ্যালুটা নিয়ে আসতে হবে। তাহলে আমি ফেয়ার ভ্যালু যেটা আছে এই ভ্যালুটাকে আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি। অর্থাৎ আমার সেম অ্যামাউন্ট টাকা আমার ইনভেস্টমেন্টে হচ্ছিল ডেবিট হবে এবং হচ্ছিল ব্যাংকে হচ্ছিল আমার জন্য হচ্ছিল ক্রেডিট হবে। ওকে। তো এই জার্নাল এন্ট্রিটা আমরা কবে দেব? এটা হচ্ছিল আমি যেদিন পারচেজ করেছি। কবে ছিল? পারচেজ ডেট আমার হচ্ছিল ২৫শে জুলাই ২০২১ তারিখে আমি হচ্ছিল পারচেজ করেছি। ওকে। দেন আমার কি হবে? আমি ৬ মাস পর, অর্থাৎ পারচেজ করার ৬ মাস পর আমার একটা ইন্টারেস্ট হচ্ছিল, আমি হচ্ছিল ঐদিন হচ্ছিল আমি হচ্ছিল রিসিভ করব। তো যেহেতু আমরা রিসিভ করব, ১ম এ রিসিপ্টটাকে যেহেতু আমরা accrual basis অ্যাকাউন্টিং ফলো করি, তাহলে আমাকে ১ম এ এই ইনভেস্টমেন্টটাকে হচ্ছিল আমার ইন্টারেস্ট অ্যামাউন্টটাকে ইন্টারেস্ট ইনকামটাকে আমার রিসিভেবল করতে হবে। সো রিসিভেবল কোনটাকে হবে? আমরা অ্যামortization শিডিউলে আমরা যখন যাব, তখন এই যে ইন্টারেস্ট ইনকাম, এটাই হচ্ছিল আমার ইন্টারেস্ট ইনকামের জন্য আমরা ইনকাম হিসেবে রিকগনাইজ করব। অর্থাৎ আমরা যেই কলমটাকে আমরা হচ্ছিল আ ইউলু কালার বা অরেঞ্জ কালার যেটা করেছি, অর্থাৎ যেটাকে আমরা এই কালারে হাইলাইট করেছি, এখানে যে ফিগার গুলো আছে প্রতি ৬ মাস পর, পর এই ফিগার গুলো কি হচ্ছিল আমরা ইন্টারেস্ট ইনকাম হিসেবে রিকগনাইজ করব এবং করেসপন্ডেন্স আমরা ইন্টারেস্ট রিসিভেবল হিসেবে আমরা হচ্ছিল ডেবিট করব। সো আমাদের এখানের জার্নালটা ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট। সো ডেবিটের অ্যামাউন্টটা কোনটা হবে? আমরা কবে? ২৬শে ডিসেম্বর ২০২১, অর্থাৎ আমরা ২৫শে ডিসেম্বর ২০২১ এর ৬ মাস হবে, তারপর দিন আমরা এই জার্নাল এন্ট্রিটা দিব। তাহলে জার্নাল এন্ট্রি যদি দেই তাহলে এখানে যদি আসি তাহলে কত আসে? এখানে ২৬শে ডিসেম্বর তারিখে আমার আসে হচ্ছিল এই যে অ্যামাউন্টটা। সো ২৬,৫৫,০৫৯ টাকার ইন্টারেস্ট আমি হচ্ছিল রিসিভেবল করব এবং ইন্টারেস্ট ইনকাম ফ্রম ইনভেস্টমেন্টও সেম অ্যামাউন্টে আমরা হচ্ছিল এখানে ক্রেডিট করব। ওকে। এখন এই সেম অ্যামাউন্টেই যেহেতু আমাদেরকে আইএফআরএস অনুযায়ী এই ইন্টারেস্ট ইনকামটাকে আমাদের ট্রেজারি বন্ডের সাথে হচ্ছে আমাকে অ্যাডজাস্ট করতে হয় বা অ্যামortize করতে হয়, তাহলে আমরা সেম জাস্ট ট্রেজারি বন্ডটাকে আমরা আবার এখানে ডেবিট করব সেম অ্যামাউন্ট দ্বারা ইন্টারেস্ট রিসিভেবল দ্বারা, রিসিভেবলটাকে হচ্ছে আমরা এখানে ক্রেডিট করে দিব। এই যে অ্যামাউন্টটাকে আমরা এখানে ক্রেডিট করে দিলাম। তাহলে আমার যদি ইন্টারেস্ট রিসিভেবলটাকে আমরা এখানে ডেবিট, এখানে আবার হচ্ছে এখানে সেম অ্যামাউন্টটাকে এখানে আমরা ক্রেডিট করে দিছি। তাহলে কি হলো? এই আল্টিমেটলি আমি ট্রেজারি বন্ডটাকেই আসলে আমি ডেবিট করলাম। ওকে। এখন আসি আমি ২৬শে ডিসেম্বর তারিখে আমি হচ্ছে আমার কুপনের টাকাটা আমি পাবো। এই যে আমরা যেটাকে কুপন এখানে আমরা ক্যালকুলেট করলাম, এই যে প্রতি ৬ মাস পর, পর সেম অ্যামাউন্টের আমরা এই কুপনটা হচ্ছিল আমরা এখন পাবো। যখন পাবো তার মানে আমার আসলে ব্যাংকে হচ্ছিল আমার আসলে ডেবিট করব। সো এখানে ব্যাংকে আসলে ডেবিটটা কত হবে? কারণ আমাকে যখন বাংলাদেশ ব্যাংক যখন আমাকে এই টাকাটা পেমেন্ট করবে, তখন ওনারা হচ্ছিল একটা ইনকাম ট্যাক্স আমার কাছ থেকে কেটে রাখবে। আ সেটার পার্সেন্টেজ হলো 5%, অর্থাৎ তার মানে আমাদের এখানে এই ২৭ লাখ টাকা যেটা আছে এটার 95% আমাকে সে দিবে। আর বাকি 5% আমার ট্যাক্স হিসাবে কেটে রাখবে। সো আমি এখানে এটা ডেবিট করলাম। আর বাকি 5% আমার কি হবে? বাকি 5% হচ্ছে হলো ট্যাক্স হিসাবে আমাকে 5% কেটে রাখবে। সো আমার এখানে 5% আমি দিলাম। অ্যান্ড বাকি যে এই ফুল অ্যামাউন্টটা, অর্থাৎ যেটা হচ্ছিল আমার কাছ থেকে হচ্ছিল এখানে আ ট্যাক্স এখন টোটাল যেটা ইনভেস্টমেন্ট ইন ট্রেজারি, অর্থাৎ আমার হলো এই টাকাটা পাওয়ার মাধ্যমে, অর্থাৎ টোটাল হচ্ছিল আমার হচ্ছিল ২৭ লাখ টাকা পাওয়ার মাধ্যমে আমার হচ্ছিল ইনভেস্টমেন্টের যে ভ্যালুটা সেটা কমে গেছে। তো এখানে যদি আমরা একটু আসি, এখানে হচ্ছিল আমাদের ক্লোজিং ভ্যালুটা, অর্থাৎ ২৬শে ডিসেম্বর ২০২১ তারিখে আমার ক্লোজিং ব্যালেন্সটা, অর্থাৎ ট্রেজারি বন্ডের ক্লোজিং ভ্যালুটা কত হয় সেটা আমরা দেখতে পারি। তাহলে ১ম আমরা কি করব? ১ম এ হচ্ছিল আমাদের যেই ইনভেস্টমেন্ট ভ্যালুটা ছিল, অর্থাৎ আমাদের যেটা হচ্ছিল আমার ফেয়ার ভ্যালু ছিল, এই অ্যামাউন্টটা আমরা যদি এখানে নিয়ে আসি। সো বা এটার সাথে না আমরা যদি এখান থেকে যদি আমরা যে জার্নালটা দিছি যে অ্যামাউন্টটা,
এটার সাথে আমরা কি যোগ করব? এটার সাথে আমরা দেখেন ট্রেজারি বন্ড যেখানে ডেবিট হইছে বা ইনভেস্টমেন্ট ডেবিট হইছে এটা যোগ করলাম এবং বিয়োগ করব যেখানে ক্রেডিট হইছে এই যে এটা। তাহলে আমার কত আসে? ১০,১১,১৭,৫৫৭ আসে ক্লোজিং ভ্যালু। সেম অ্যামাউন্টটা দেখবেন আমার অ্যামortization শিডিউলে দেখাচ্ছে। এই যে এখানে যেটাকে আমি হচ্ছিল ব্লু কালার করেছি। অর্থাৎ এখানে দেখেন ১০,১১,১১,১৭,৫৫৭ এখনো সেম অ্যামাউন্ট, অর্থাৎ এইটাই হচ্ছিল আমার ট্রেজারি বন্ডের আমার এইটা হচ্ছিল আমার ইনিশিয়াল রিকগনিশনের জার্নাল। আর এটা হচ্ছিল আমার ইন্টারেস্ট ইনকামকে আমরা যখন এক্রু করি সেটার জার্নাল। অর্থাৎ আমি যদি এখানে লিখি সেটা হচ্ছিল আমার হচ্ছিল ইন্টারেস্ট এক্রুয়াল করছি আমি এখানে ৬ মাস পর। এটা হচ্ছিল এটা। আচ্ছা, আর জাস্ট এখানে এসে আমি কি করলাম? এখানে জার্নালটা পড়েছে হচ্ছিল আমার হচ্ছিল আপনার আমার অ্যামোর্টাইজ করলাম ট্রেজারি বন্ডের সাথে। অ্যামোর্টাইজেশন এর জন্য আমার এখানে জার্নাল। আর এটা হচ্ছিল আমি যখন হচ্ছিল রিসিভ করেছি, কুপন রিসিভ করেছি এটার জার্নাল। ওকে। সো এই ৩ টা জার্নাল আমার হচ্ছিল প্রতি ৬ মাস পর, পর আমার এই ৩ টা জার্নাল হচ্ছিল এভাবে দিতে থাকবো। আমার হচ্ছিল একদম ট্রেজারি বন্ডের যখন হচ্ছিল আমার মেয়াদ পূর্তি হবে তার আগ পর্যন্ত। ওকে, যখন মেয়াদ পূর্তি হবে অর্থাৎ এটা হচ্ছে ডি-রিকগনিশন, অর্থাৎ যেদিন আমার মেয়াদ পূর্তি হয়ে যাবে তখন আমার ট্রেজারি বন্ডের ডি-রিকগনিশনটা হচ্ছিল আমরা আসলে কিভাবে করব? এটা হচ্ছিল আমার এই জার্নাল। ডি-রিকগনিশন এর হচ্ছিল জার্নাল। ঠিক আছে? ওকে, সো ডি-রিকগনিশন যখন করব তখন সাধারণত আমি কি পাবো? আমি হচ্ছে হলো এই যে আমার এখানে যে প্রিন্সিপাল অ্যামাউন্টটা যেটা আছে সেটা পাবো এবং এই অ্যামাউন্টটা আমার কুপনের পাবো। বাট কুপনের কত পার্সেন্ট পাবো? কুপনের হচ্ছিল 95% পাবো। কেন? সে আমার কাছ থেকে ট্যাক্স কেটে রাখবে এবং এইটি হচ্ছিল সে কত কাটবে? এই যে 5%, এই যে কুপনের 5% আমাকে এআইটি কেটে রাখবে। ওকে। দেন আমার ক্রেডিট কোনটা হবে? ক্রেডিট হবে এই যে amortization শিডিউলে আমার যে অ্যামাউন্টটা থাকবে এই ওপেনিং ব্যালেন্স প্লাস হচ্ছে আমার যেটা ইন্টারেস্টে এক্রু হবে ক্রেডিট। সো আমি যদি এখানে জাস্ট সাম আপ করি তাহলে দেখবেন যে এখানে আমার জাস্ট এই যে এটা সমান, অর্থাৎ ওই দিন সেম অ্যামাউন্ট এটাই আমার হচ্ছিল আউটস্ট্যান্ডিং থাকবে এই অ্যামাউন্টটা, এই আউটস্ট্যান্ডিং অ্যামাউন্টটাই হচ্ছিল আমি হচ্ছিল ডিরেকগনাইজ করে দিলাম সেম। সো এভাবেই হচ্ছিল আমাদের আইএফআরএস 9 অনুযায়ী ট্রেজারি বন্ডের প্রথমে ইনিশিয়াল রিকগনিশন করতে হবে। দেন হচ্ছে হলো আমাকে প্রত্যেকটা পিরিয়ডে আমাকে হচ্ছিল ১ম এ ইন্টারেস্ট ইনকামটা ছিল এক্রু করতে হবে। তারপরে সেটাকে আবার ট্রেজারি বন্ডের সাথে অ্যামortize করতে হবে। দেন কুপন রিসিভ যখন হবে তখন আমাকে আরেকটা জার্নাল এন্ট্রি দিতে হবে এবং ফাইনালি ট্রেজারি বন্ডের ম্যাচুরিটি শেষে আমাকে হচ্ছে হলো ডি-রিকগনাইজ করতে হবে। সো থ্যাংক ইউ আজকের মতো সবাইকে।